শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লেখনীতে আপনার লারা। পর্ব সংখ্যা ৭। আহানা হেঁটে বাড়ি ফিরছে, হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেল সেই মেয়েটার, যার কাছে ও কানের দুল বিক্রি করেছিল। মেয়েটা আহানাকে চিনতে পেরে এগিয়ে আসলো। তুমি আমার কানের দুলটা কি করেছিলা? শান্ত ভাইয়া আমার থেকে ১০০ টাকা দিয়ে সেটা কিনে নিয়ে গেছে। ও, ভাইয়ারে কি আপনি চেনেন? আহানা বলে হেঁটে চলে গেল। বাসায় ফিরে ভাবতেছে সে শান্ত ও দুলটা কেন কিনেছিল, আবার ওকে সেটা ফেরত দিল। ভার্সিটিতে গিয়ে আহানা চারিদিকে শুধু শান্তকেই খুঁজে যাচ্ছে। কোথায় গেল? আজ আসে নাই নাকি? আহানা এদিক ওদিক তাকিয়ে পিছু ফিরে তাকাতে শান্তর মুখোমুখি হলো। শান্ত মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে, হাত দুটো পকেটে রেখে। আহানা ঢোক গেলে একটু পিছিয়ে গেল, তারপর বলল, রূপা ডাকতেছে। দাঁড়াও। কি? রূপা তো ডাকতেছে না। আহানা চুপ করে থেকে বলল, আসলে ওই তখন ডাকতেছিল। ও আচ্ছা, এতক্ষণ আমাকে খুঁজতেছিলে বুঝি? না তো, কে বলল? ও গুড, আমি যাই। আহানা কিছুটা দৌড়ে পালিয়ে আসলো। আজ শান্তর হাবভাব ঠিক লাগতেছে না তার। শান্ত আহানার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কে একজন ওর হাত ধরে নিজের দিকে ফিরালো। এলিনা। বেব, কি ব্যাপার বলো তো? তুমি কি আমাকে মিস করো না একটু? আমি ভার্সিটিতে না আসলে তুমি ফোনও করো না, আর আমি করলেও রিসিভ করো না। শোনো এলিনা, আমি আগেও বলেছি, এখন আবার বলতেছি, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। শুধু শুধু সম্পর্কটাকে আগে বাড়াতে চাও কেন বলো তো? আমি কিছু জানি না, আমার শুধু তোমাকে চাই, ব্যাস। আহনা ক্লাসরুম থেকে শান্ত আর এলিনাকে দেখতেছে। রূপা বলল, ওদের কাপড়টা কত কিউট। আহানা হেসে বলল, হুম। আজ কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে আহানা। শান্তর মতো করেই ইটের কণা এক একটা করে পানিতে ফেলতেছে সে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল হুট করে। অবশ্য এতক্ষণ বাতাস ছিল, কিন্তু এভাবে বৃষ্টি এসে যাবে, আবার গতিও বেড়ে যাবে, তা একদমই ভাবেনি আহানা। উঠে মাথায় হাত দিয়ে দৌড়াতে যেতেই কেউ ওর হাতটা ধরে ফেলল। আহানা আটকে গিয়ে পেছনে তাকালো। শান্ত ওর হাতটা ধরে দাঁড়িয়েছে। বৃষ্টির পানির কারণে একবার চোখ বন্ধ করেছে, আবার খুলছে। আহানা চুপ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। শান্ত কিছুই বলছে না, চুপচাপ ভিজে যাচ্ছে, সাথে আহানাকেও ভিজাচ্ছে। আহানা হাত মুচড়াচ্ছে ছাড়ানোর জন্য, কিন্তু শান্ত ছাড়ছে না। গাছ বাতাসের কারণে নড়তেছে বারবার, যার কারণে ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে আহানার মুখের উপর। গোটা একটা ফুলের তোড়া পড়তে আহানা মুখটা বাঁকিয়ে ফেলল। শান্ত আহানার হাত ছেড়ে দিল। আহানা হাত দিয়ে ফুলের তোড়া সরিয়ে চুপ করে তাকিয়ে আছে শান্তর দিকে। বৃষ্টি থামেনি এখনো। শান্ত তার হাত বাড়িয়ে আহানার থুতনিতে লেগে থাকা একটা সবুজ পাতা সরিয়ে ফেলে দিল। আহানা বুঝতে পারল না শান্ত কেন এমন করছে। কি সব ভেবে আহানার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সেখান থেকে দৌড়ে পালিয়ে আসলো সে। শান্ত এবার হুঁশ আসলো। মাথার চুল থেকে পানি ছেড়ে গাছের শেকড়ে গিয়ে বসলো সে। কি হলো আমার? কেন করলাম এমন? আহানা দৌড়াতে দৌড়াতে অনেক দূর এসে গেছে। আর একটু হাঁটলেই পিউদের বাসা। এবার হাঁটার গতি কমিয়ে দিল সে। আমি আর যাব না কৃষ্ণচূড়া গাছটার নিচে, কোনোদিনও না। শান্ত জ্যাকেটটা খুলে হাতে নিয়ে বসে আছে। কেন আমি আজ আহানার হাত ধরে ওকে আটকালাম? কেন আমার ওর থুতনির ওই তিলটার প্রতি এত আকর্ষণ? এলিনারও তো তিল আছে গালে, তাহলে তার প্রতি আমার এমন ফিলিংস আসে না কেন? কেন আসে না? আজ আবারও আকাশদের বাসা থেকে বের হতেই আহানা দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আহানা রিক্সায় না উঠে হাঁটা ধরতেই ছেলেগুলো কোথা থেকে এসে আহানার সামনে এসে হাত জোর করতে লাগলো ও যেন রিক্সায় ওঠে। আহানা বিরক্তি নিয়ে রিক্সায় উঠে পড়ল। এমন কেন করছে ওরা? কাকে ভয় পাচ্ছে? বাসায় ফিরে হাতে ৬,০০০ টাকা নিয়ে কিছুক্ষণ বসে রইল সে। তারপর সেগুলো নিয়ে তারেক রহমানের বাসার দরজায় নক করলো। উনি দরজা খুলতে আহানা হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন? টাকা এনেছো? আহানা চুপ করে থেকে বলল, এনেছি। উনি টাকাটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বললেন, এখানে দেখি ৬,০০০ টাকা, বাকি ২,০০০ কোথায়? আর এই মাসের ভাড়াও তো বাকি। আঙ্কেল, আমি বাকি ২,০০০ টাকা কয়দিন পর দিয়ে দিব, এখন আমার হাতে টাকা নেই। মুখের উপর দুম করে দরজা লাগিয়ে চলে গেলেন তারেক রহমান।
আহানা বাসায় ফিরে মন খারাপ করে খাটের উপর বসে আছে। কণিকা আপু ফোনে গেমস খেলতেছে। হঠাৎ আহানার মন খারাপ দেখে বললেন, আহানা শোন, তোকে একটা আইডিয়া দিই। হ্যাঁ বলো আপু। তুই এত ছোটাছুটি করে 100টা টিউশনি করে কি লাভ বল? যে টাকা পাস তা দিয়ে ঠিকমতো বাসা ভাড়াও দিতে পারিস না। তোকে আমি একটা কিছু সাজেস্ট করতে পারি, যদি তুই কিছু মনে না করিস। না, কিছু মনে করব না, বলো। তুই তুই টিউশনি ছেড়ে দিয়ে বাসা বাড়িতে কাজ কর। আমার চেনা এক বোনের নতুন বিয়ে হয়েছে, সে বুয়া খুঁজতেছে। সকালে সব কাজ করে দিয়ে তুই ভার্সিটিতে চলে যাবি, ব্যাস মাসে 10,000 টাকা দিবে। আহানার চোখে আহানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো কথাটা শুনে। চোখ মুছে বলল, ও আচ্ছা, কিরে করবি, কথা বল। না থাক। শোন, কোনো কাজই ছোট নয়। তোর তো টাকা দরকার, এই কয়টা টাকা তো তোর চলে না, তাই বললাম। আহানা হেসে বলল, ধন্যবাদ আপু, আমি দেখি কি করা যায়। আহানা আরেক দিকে ফিরে শুয়ে পড়ল। খুব জোরে কান্না পাচ্ছে তার। চোখ মুখ চোখ মুখেই যাচ্ছে সে চোখ মুছেই যাচ্ছে সে, তাও চোখে পানি এসে ভরে যাচ্ছে বারবার। ঠিক বলেছে আপু, বুয়াদের বেতনও তো ভালো আমার থেকেও। আমার আর বুয়ার মধ্যে তো কোনো তফাৎ নেই। বুয়ারও পেটের দায়ে মানুষের বাসায় কাজ করে, আর আমিও পেটের দায়ে কাজ করি। কণিকা আপু আজ মুরগি রান্না করেছে। আহানা পাশে দাঁড়িয়ে তার ভাতের বাটিতে পানি ঢালতেছে। কণিকা আপু খেতে খেতে বলল, আহারে, আমার আমরা কত গরিব মানুষ, একসাথে একটা মুরগি রাঁধে। আর আমি মুরগিটাকে 4 দিনের জন্য পিস করে রেখেছি। পিসগুলো প্যাকেটে করেও উপরে তোলার আন্টি ফ্রিজে রেখে এসেছি। আজ শুধু 2 পিস রেঁধেছি, না হলে তোকেও দিতাম, সমস্যা নেই আপু। আহানা ভাতে পানি ঢেলে গুঁড়ামরিচ 1 চামচ দিয়ে গুলে খাটে গিয়ে বসলো। কণিকার খাওয়া শেষ হয়ে গেছে, প্লেট ধুয়ে শুয়ে পড়ল সে। আহানা পানি দিয়ে গিলে গিলে ভাত শেষ করলো। আসলে মানুষ তার সুখের সময় কাউকে ভাগ দিতে চায় না, নানা বাহানা খোঁজে, তা জানে আহানা, তাই শুধু শুধু এসব নিয়ে কষ্ট পায় না সে। কষ্ট তো পেয়েছিল প্রথম দিন, যেই দিন সে এই বাসায় প্রথম এসেছিল। কণিকা আর মিম দুজনেই ছিল তখন। আহানার হাতে একটা কানাকড়িও ছিল না বলে সেই দিন সে না খেয়েছিল। শুধু সেই দিন না, আশ্রম থেকে বের হওয়ার পর কটা দিনই সে পানি ছাড়া কিছুই খায়নি। সেই দিন মিম আর কণিকা আহানার সামনে খাবার খেয়ে যে যার কাজে চলে গিয়েছিল। ওই দিন আহানা খুব কষ্ট পেয়েছিল। তার সামনে তারা দুজন অবশিষ্ট খাবার আলমারিতে রেখে তালা দিয়েছিল। এরপর থেকে আহানা আর এসব দেখে কষ্ট পায় না। কণিকা ভেবেছে আহানা ঘুমিয়ে পড়েছে, সে তার মায়ের সাথে ফোনে কথা বলতেছে। হ্যাঁ মা, আজ মুরগি রেঁধেছি। না গো, 4 দিনের জন্য পিস করে কেটে আলাদা রেখেছি, কি করব বলো। একদিনে রাঁধলে ওই আহানাকেও দিতে হতো, তাই 2 পিস করে আলাদা আলাদা করে রেখেছি। আরে না, একসাথে গোটা একটা রাঁধলে ওই মেয়েটাকে হাড় হলেও দিতে হতো। আমি সেটা দিব না, আমার কষ্ট করে কামাই আমি শুধু আমি আর তোমরা খাবা। তারপর ওই মেয়েটাকে ড্যাব ড্যাব করে তাকাই থাকে। 1 নম্বরে ছ্যাঁচলা মেয়ে একটা। মা, আচ্ছা বাই। আহানা সব কথা শুনলো, হাত দিয়ে চোখ মুছে উঠে বসলো। কণিকা চমকে উঠল। আহানা, শোনেনি তো? থাক, শুনলে কি, যা সত্যি তাই বললাম। আহানা চুপচাপ বিছানা থেকে উঠে পানি খেয়ে আবারও শুয়ে পড়ল। পরের দিন মিষ্টিদের বাসার সামনে আসতেই কালকের ঘটনা মনে আসলো তার। সে কেঁপে কেঁপে শান্ত বাসা পেরিয়ে মিষ্টিদের বাসায় ভেতরে ঢুকে গেল। কি হয়েছে মিস, তুমি কি কেঁদেছ? না তো, তোমার চোখ মুখ বেলুন হয়ে আছে। আমার মাও কাঁদলে এমন তার চোখ মুখ বেলুন হয়ে থাকে। আহানা হাত দিয়ে মুখ ঠিক করে হেসে দিয়ে বলল, কই, পড়া ঠিক করে। মিষ্টিকে পড়ানো শেষে আহানা চুপচাপ বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। শান্ত দরজার সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ। আহানা শান্তকে খেয়ালই করলো না। এই মেয়েটার মাঝে মাঝে এমন খারাপ থাকে কেন? শান্ত সোফার উপর থেকে তার জ্যাকেটটা পরে আহানার পিছু নিল। হেঁটেই চলেছে দুজন। শান্ত হাঁপিয়ে গেছে, কিন্তু আহানার কোনো বিরক্তি নেই, সে হেঁটেই যাচ্ছে। এত কষ্ট না করে রিক্সা নিলেই হয়। আমার পা শেষ, এত দূর কই যায় মেয়েটা?
অবশেষে আহানা তার বাসার সামনে আসলো। ওমা, এত দূরের বাসা, কিভাবে হাঁটলো এত দূর? আমি তো মনে হয় মরে যাব। ডেইলি এমন হেঁটে বাসায় আসে নাকি? শান্ত আহানার বাসার জানালা দিয়ে উকি দিচ্ছে। বাসার ভেতর 3টা আলাদা খাট, পাশে রান্নাঘর। মনে হচ্ছে আহানার বিছানার ব্যাগ রেখে ওড়না কোমরে বেঁধে তার কলেজের পরে জামাটা ধুতে গেল। শান্তকে খেয়াল করেনি এখনো। জামাটা উঠানে দিয়ে এসে এবার ঘর ঝাড়ু দিল। শান্ত সব দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তার বিছানা ঠিক করে বই নিয়ে বসলো। মনোযোগ দিয়ে পড়তেছে সে। শান্ত পাশের দেওয়ালে হেলান দিয়ে একটা সিগারেট শেষ দিয়ে আরেকটা মুখে দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এই রোডে সব বাসা, সবগুলোর রং পানসে পানসে, মনে হয় কয় হাজার বছর পুরানো, আদিম যুগের। এই গলিতে আগে কোনোদিন আসেনি শান্ত। ঘড়িতে তাকিয়ে দেখলাম সকাল 9টা বেজে গেছে। আহানা আহানার পড়াশোনা যাচ্ছে না। শান্ত 3টা সিগারেট খেয়েছে এতক্ষণ ধরে। এবার আবারও জ্বালানো এসে দাঁড়ালো সে। আহানার রান্নাঘরে দেখা যাচ্ছে। সেখান থেকে একটা বাটি নিয়ে সে খাটের উপর বসলো। আহানা হাতের বাটিতে কি আছে তা দেখার শান্তর মাথায় যেন বাজ পড়লো। আহানার হাতের বাটিতে শুধু ভাত আর কিছু নেই। ভাতগুলো পানি ডুবানো। আহানা সেটা খুব তৃপ্তি করে খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে গলায় আটকে যায়, তখন টেবিল থেকে পানি নিয়ে খায় সে। আহানার মনে হলো জানালা কেউ আছে। সে তাকাতে শান্ত সরে গেল সাথে সাথে। আহানা দেখতে পেল না তাকে, আবারও খাওয়াই মন দিল। শান্ত দেওয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে আছে। এটা কি খাচ্ছে এই মেয়েটা? রোজ এটা খায় নাকি? না, রোজ কেন খাবে? এত টিউশনি করায় টাকা তো কম পায় না মনে হয়। আর আমি যতদূর জানি ও 3টা টিউশনি করায়। মিষ্টির মা 2000 টাকা দেবে, বাকিটা কত দেয়? আর মিষ্টিকে তো নতুন পড়াচ্ছে। সে তার মানে নিশ্চয়ই আগে আরেকটা পড়াতো, সেটা ছেড়ে মিষ্টিকে পড়াই এখন মেবি। কারণ আমি তো ওকে এই 3টা ছাড়া আর কোনো টিউশনি করতে দেখিনি। টিউশনিতে বেশি গেলে 3000 টাকা করে দেয়, নয়তো 2000। আচ্ছা, মাসিক বেতন মোট মিলিয়ে 8000 ধরলাম। তাহলে এই খাবার কেন খাই? আমার বাসায় বুয়াও তো আরো ভালো ভালো খাবার খায়। শান্ত জ্যাকেট ঠিক করে আহনাদের বাসার উপরের তলায় গেল, মালিকের বাসায়। দরজায় নক করতেই তারেক রহমান এসে দরজা খুললেন। শান্তকে দেখে কিছু বুঝতেছেন না তিনি। জিজ্ঞাসা করলেন, কি চাই? শান্ত সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি কি আপনার বাসার একটা ইউনিট ভাড়া নিতে পারি? তারেক রহমান হেসে দিয়ে শান্তকে বলল, ভিতরে আসতে। শান্ত ভিতরে গিয়ে সোফায় বসলো। উনি বললেন, 3 তলা একটা ইউনিট খালি আছে। তা কত ভাড়া আঙ্কেল? তুমি কি একা থাকবে নাকি আরো কেউ আছে? শান্তর মনে পড়লো আহানার রুমে 3টা খাট দেখেছিল, তার মানে সেখানে 3জন থাকে। আঙ্কেল, আমি আর আমার 2টো ফ্রেন্ড থাকবো। তাহলে জনপ্রতি 4000 টাকা করে দিতে হবে। ও, 8000 থেকে 4000 গেলে আর 4000 থাকে। কয়দিন আগে এলিনা 1000 টাকা মাইরা দিছে আহানার। তাহলে আর থাকে 3000। ভার্সিটির ফিস ফার্স্ট ইয়ারে 3000 আর আমাদের 4000। তার মানে আহানার হাতে এখন 1 টাকাও নেই। তাই তো সেই দিন কানের দুল 20 টাকা দিতে চাইছিল না, কানের দুল বেচে চাল কিনেছিল। সব রহস্যের সমাধান সামনে আসতেছে। আচ্ছা, মাসে টাকা দিতে না পারলে কিছু বলেন? আসলে স্টুডেন্ট মানুষ তো আমি। না, কিছু বলি না, কি বলবো আর। কিন্তু আমার বাসার নিচতলায় এক মেয়ে থাকে, সাথে আরো 2টো মেয়েও থাকে। সে মেয়েটার 2 মাসের বেতন এখনো ঠিক মতো দিতে পারছে না, সব সময় বকেয়াটা জমা দেয়। হা হা, কি নাম তার? আহানা। ও, কত কত মাসের টাকা দেয়নি? গত 2 মাসের, পুরো 2 মাসের দেয়নি। কাল 6000 দিয়েছে, বাকি বলল 2000 পরে দিবে। এখনো আগের মাসেরটা বাকি। মোট মিলিয়ে এখনো 6000 টাকা পাই আমি তার থেকে। আপনার বিকাশ আছে? হ্যাঁ আছে। কেন? আনার রিলেটিভ হই আমি, জানতে এসেছিলাম ও আপনার বাসায় কেমন আছে। জানা হয়ে গেছে। আমি আপনাকে 6000 টাকা বিকাশ করে দিব, নিয়ে আসবেন কেমন? আর ওর থেকে টাকা চাইবেন না। এখন থেকে প্রতি মাসে আমি আপনাকে 4000 টাকা বিকাশ করব। ও জিজ্ঞাসা করলে বলবেন ওর আত্মীয় দিয়েছে। নাম জানতে চাইলে বলবেন রফিকুর রহিম। কিন্তু তোমার নাম তো শাহরিয়ার শান্ত। যেটা বলেছি সেটা বলবেন। আর একজন আপনাকে, আর এর জন্য আপনাকে আমি বিকাশের
টাকা ওঠানোর বাড়তি ফিসটাও সাথে বাড়তি বোনাসও দিব। কিরকম? 2000, 3000, 4000 টাকা? আচ্ছা ঠিক আছে। শান্ত সানগ্লাস পরে একটা ভাব নিয়ে চলে যেতে নিতেই উনি বললেন চা খেয়ে যেতে। শান্ত পেছন ফিরে বলল, আজ আহানাকে রাতে দাওয়াত দিয়ে খাওয়াবেন কেমন? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। শান্ত বের হয়ে যাওয়ার সময় আহানার রুমের জানালা এসে আবারও দাঁড়ালো। আহানা জামা পরে চুল আঁচড়াচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। শান্ত মুখটা গম্ভীর করে চলে আসলো সেখান থেকে। বাইক আনেনি সাথে করে, একটা রিক্সা নিয়ে উঠলো সে। এই মেয়েটার জীবন এমন কেন? আমি তো জানতামই না এসব। কিভাবে জানবো? কাউকে বুঝতেই দেয় না মেয়েটা। আহানা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলো। হঠাৎ পেছন থেকে তারেক রহমান ডাক দিলেন, জি আঙ্কেল বলুন। মা, আজ আমাদের বাসায় তোমার দাওয়াত, রাতে এসে ডিনার করে যেও। আহানা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কাশি দিয়ে বলল, কি আমি? হ্যাঁ মা, আসিও। ভাবলাম একা একা কি খাও, আজ আমাদের সাথে এসে একটু খেয়ে যেও। তোমার আন্টিও এতদিন ধরে কত বলছিল তোমাকে ডাকতে। আসিও কেমন? আমি তো যাচ্ছি বাজার করতে, টাটকা ইলিশ মাছ আর মুরগি আনতে। কথাগুলো বলে দাঁত কেলিয়ে চলে গেলেন তিনি। আহানা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটার হলোটা কি? কাল মুখের উপর দরজা দিয়ে চলে গিয়েছিল, আর আজ আমাকে দাওয়াত দিচ্ছে। আজব তো। আহানা ভার্সিটিতে ঢুকতেই দেখলো তাদের ক্লাসে শশী ম্যাম। ম্যাম, আসবো? আসো। শোনো সবাই, আমি একটা নোটিশ পড়ে শোনাতে এসেছি। নতুনদের নবীনবরণ অনুষ্ঠান হবে। এত প্রবলেম ছিল এতদিন, আমরা নবীনবরণ অনুষ্ঠানের দিকে খেয়ালই দেই নাই। এবছর তাই দেরি হয়ে গেল। নতুন যারা আছে তাদেরকে সিনিয়ররা মিলে বরণ করবে। সব ডেকোরেশনের দায়িত্ব তাদের। সবাই সময় মতো আসতে হবে। অনুষ্ঠান হবে 5 তারিখ। বুঝেছো সবাই? জি ম্যাম। অহনাদের ক্লাসের সব মেয়ে ঠিক করলো সেদিন হালকা বেগুনি রঙের শাড়ি পরে আসবে। শান্ত শান্ত ড্রেস কোড লিখে কাগজ তমালের হাতে দিয়ে গিয়ে থেমে গেল। তারপর বলল, না থাক, আমি যাচ্ছি। আমি সব ক্লাসে ড্রেস কোড বুঝিয়ে দিয়ে আসবো। আহানাদের ক্লাসে এসে শান্ত নিচের দিকে তাকিয়ে থেকে মাথা তুলে বরাবর আহানার দিকে তাকালো। আহানা রূপার সাথে কথা বলতেছে আর হাসতেছে। আহানা আর রূপা বাদে সবাই শান্তর দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। ইস, এই ছেলেটা এত সুদর্শন কেন? তারপর একদিন এক রঙের জ্যাকেট পরে আসে। লাল, সবুজ, খয়েরি, কালো, হলুদ, বেগুনি, নীল, সব জ্যাকেটের কানেকশন মনে হয় ওর কাছেই আছে। যা মানায় না। মেয়েরা রীতিমতো লজ্জায় লাল টমেটো হয়ে আছে। অ্যাটেনশন এভরিওয়ান। আহানা চমকে সামনে তাকালো। শান্ত আহানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কথা বলা শুরু করলো। বিভিন্ন ইয়ারের ড্রেস কোড বিভিন্ন রঙের। ফার্স্ট ইয়ারের সব মেয়েরা গাঢ় নীল রঙের শাড়ি পরে আসবে, আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে আসবে। ওকে? সবাই বলল ওকে। আহানার দিকে তাকিয়ে থেকে শান্ত জ্যাকেট ধরে চেন টানতে টানতে চলে গেল। এই ছেলেটা আমার দিকে এমন করে তাকাই থাকে কেন? এই, তোর নীল রঙের শাড়ি আছে? হাসাইলি, যার 2টা জামা তার আবার নীল রঙের শাড়ি থাকবে? আমার তো নীল রঙের শাড়ি একটাই, না হলে তোকে একটা দিতাম। আমি বরং আমার নীল জামাটা পরে আসবো, তাহলেই হবে। সেটাই ঠিক আছে। আহানা রূপার সাথে ঘাসের উপর বসে পানির বোতল হাতে নিল খাওয়ার জন্য। হঠাৎ তমাল এসে রূপাকে আর ওকে 2 প্যাকেট কি যেন দিয়ে চলে গেল। কি রে হানা, এটা কি? রূপা নওশাদের দিকে তাকিয়ে ইশারা করতে জানতে চাইলো এটা কি। নওশাদ শান্তর দিকে ইশারা করে দেখালো। এগুলো কি দিছে রূপা? ভেতরে দেখি পেস্ট্রি 2 পিস করে। শান্ত ভাই মনে হয় খাওয়াচ্ছে সবাইকে, কিন্তু কেন? আমি কি জানি, খুশির ঠেলায় আর কি। আচ্ছা, এটা কি কাল সকাল পর্যন্ত ভালো থাকবে? ফ্রিজে না রাখলেও? কেন বলতো? এমনি বল না। হ্যাঁ, থাকবে তো মনে হয়। আহানা মনে মনে খুশি হলো। সে 1 পিস কাল সকালের জন্য রেখে দিবে। সেটা খেলে আর ভাত খেতে হবে না। আহানা 1 পিস নিয়ে মুখে দিয়ে তার চোখ কপালে তুলে ফেলল। এটা কি রে, এত মজা! ও মা, তুই জানিস না এটা কি? পেস্ট্রি। আর কি? কি দিয়ে বানাই? দাম কত? 1 পিস 55-60 টাকা। কেকও বলা যায়।
আহানা কেকও চিনল না, জীবনে কেক খায়নি, সে চিনবে কি করে? তার মানে শান্ত এত টাকা খরচ করে সবাইকে খাওয়াচ্ছে। শান্ত মনে মনে খুব খুশি হলো আহানার খাওয়া দেখে। সে এতদিনে এটা বুঝেছে যে আহানা ব্রেক টাইমে পানি ছাড়া আর কিছু খায় না। তাই সে স্পেশালি আহানার জন্য পেস্ট্রি অর্ডার করেছে। শুধু আহানাকে দিলে নওশাদ, সূর্য আর রিয়াজ গিলে খাবে। ওকে, তাই রূপা আর আরো কয়েকজনের জন্য কিনেছে। আহানা বাকি বাকি পিসটা প্যাকেট সহ তার ব্যাগে ঢুকিয়ে নিল। রূপা তার দুই পিস খেয়ে ফেলেছে ততক্ষণে। ছুটি হয়ে গেছে। আহানা আজ কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে যায়নি, অন্য রোড দিয়ে যাচ্ছে। বারবার পেছন ফিরে তাকাচ্ছে সে। হঠাৎই সামনে শান্ত বাইক নিয়ে এসে থামালো। আহানা ভয়ে পেয়ে দাঁড়িয়ে পড়ল। আজ এই গাছটার নিচ দিয়ে রোড দিয়ে আসনি কেন? এমনি, আমার ইচ্ছা। নীল শাড়ি আছে তোমার? আপনি জেনে কি করবেন? শোনো, যদি অন্য রং পরেছে তো ভার্সিটি থেকে বের করিয়ে দিব তোমাকে। আপনাকে ভয় পাই নাকি আমি? আহানা পাশ কেটে চলে যেতে নিতেই শান্ত আহানার হাত ধরে আবারও আগের জায়গায় নিয়ে আনলো। হাত ছাড়ুন। আগে বলো, শাড়ি আছে তো? না নেই, জামা আছে নীল, সেটা পরে আসবো আমি। শান্ত আহানার হাত ছেড়ে দিল। যাও এবার। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। শান্ত একটা শপিং মলে আসলো। শাড়ির দোকানে ঢুকে নওশাদ আর রূপাকে দেখে আরেকদিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। আরে এরা এখানে কি করে? উফ, এখন নওশাদ আমাকে দেখলে 100টা প্রশ্ন করবে। শিট। শান্ত পকেট থেকে মাস্ক নিয়ে পরে নিয়ে দোকানের এক কোণে চলে গেল। স্যার, আপনার কিছু লাগবে? নীল শাড়ি দেখান, গাঢ় নীল। এটা বলে তার খয়েরি চুলগুলো টেনে চোখের সামনে নিয়ে আনলো যাতে নওশাদ চিনতে না পারে। দোকানদার অনেকগুলো শাড়ি দেখাচ্ছে শান্তকে। শান্ত একটা শাড়ি দেখে মুগ্ধ হয়ে গেল। সেটা ধরতে যেতে রূপা ছো মেরে নিয়ে বলল, এটা আমি নিব। নওশাদ, আমাকে কিনে দাও। শান্ত এক টান দিয়ে শাড়িটা নিয়ে হেঁটে চলে গেল। নওশাদ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, বাঁচলাম। আজ পকেটে টাকা নাই, রূপা আমাকে ফকির করে ছাড়বে। কি গো, তুমি লোকটাকে আটকালে না কেন? আমার পছন্দ করে শাড়িটা নিয়ে চলে গেল। যাও নিয়ে আসো। আরে বাদ দাও, আরেকটা দেখো, ওটা তো মনে হয় উনি কিনে ফেলেছেন। রূপা মুখ ফুলিয়ে অন্য শাড়ি দেখতে লাগলো। শান্ত শাড়িটা কিনে চলে যেতে নিতেই আবার কি মনে করে একটা চুড়ির দোকানে গেল। নীল চুড়ি কিনলো, সাথে নীল গলার আর কানের সেটও নিল। হালকা হেসে এক প্যাকেটে করলো সবগুলো মিলিয়ে। বাইক নিয়ে বসে আছে সে কখন থেকে। আহানাকে বাসায় আসতে দেখলে গিয়ে প্যাকেটটা রেখে আসবে সে। আহানা 6:30টার দিকে বাসায় ফিরল। বাসায় ঢুকে জানালা খুলে দিয়ে উঠানে গেল সকালের ধোয়া জামাটা আনতে। শান্ত চুপি চুপি জানালার সামনে গিয়ে প্যাকেটটা মুড়িয়ে জানালার গ্রিল দিয়ে ঢুকিয়ে দিয়ে এক দৌড়ে পালালো। আহানা জামাটা এনে গুছিয়ে আলমারিতে রেখে রান্নাঘরে যাওয়া ধরতেই তার চোখ গেল জানালার পাশে থাকা একটা চকচকে হলুদ প্যাকেটের দিকে। এদিক ওদিক তাকালো সে। মিম আপু নেই, কণিকা আপু নেই। তাহলে এটা কে দিল? তাও আবার আমার বিছানার উপর। যখন বাসায় ঢুকলাম তখন তো এটা ছিল না। আহানা দেরি না করে প্যাকেটটা খুললো। ও মা, একটা নীল শাড়ি, চুড়ি আর গলার কানের দুলের সেট। আহানা অবাক হয়ে সেগুলো হাতে নিয়ে বসে আছে। একটা চিঠিও আছে দেখছি, সেটাতে লেখা, প্রিয় আহানা, আমি তোমার ভোলার মধ্য চৌরাস্তার 4র্থ গলির 5ম বাড়ির 6ষ্ঠতম তলার খালাম্মা। তোমার জন্য একটা উপহার পাঠাইছিলাম। পড়িস কেমন? ভালো থাকিস। আমার খালা কোথা থেকে আসলো? আমি তো আমার বাবা মায়ের নামই জানি না, খালা আসলো কই থেকে? আর আমার বাসা চিনলো কি করে? চিনলেও দেখা করলো না কেন? যাই হোক, এত সব ভেবে কাজ নেই। আহানা চট করে শাড়িটা পরে ফেললো। কি সুন্দর পছন্দ আমার পাতানো খালার। আনা সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিল শাড়িটা। আশ্রমের মায়ের শাড়িটার সাথে পেটিকোট তো আছে, কিন্তু সেটার ব্লাউজ তো লাল। নীল শাড়ির সাথে তো মিলবে না। আমি এখন ব্লাউজ কই পাবো? দেখি রূপাকে একটা ফোন করি। হ্যাঁ আহানা বল, তোর কাছে 2টা নীল ব্লাউজ হবে? আমাকে একটা দিতি। হ্যাঁ হবে। আচ্ছা কাল আনবো। তুই না বললি তোর নীল শাড়ি নেই? ছিল না, আমার কোন খালা যেন পাঠিয়েছে। ও আচ্ছা। আলমারি থেকে আবারও প্যাকেটটা নিয়ে আহানা বসে বসে শাড়িটা দেখতেছে। কি সুন্দর,
শাড়ির সাথে একটা কাগজ ঝুলতেছে, দামের মনে হয়। আহানা এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে দেখতেই চোখ কপালে উঠে গেল তার। 3,000 টাকা! আল্লাহ, এত দাম দিয়ে আমাকে শাড়ি না দিয়ে টাকাগুলো আমাকে দিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আহানা শাড়িটা আবার আলমারিতে রেখে দিয়ে তারেক রহমানের বাসায় গেল। ওনার স্ত্রী খুব আদর করলেন, অথচ এতদিন এক গ্লাস পানিও খাওয়াননি। আজ এত আদর! মুরগি ইলিশ দিয়ে 100টা আইটেম করেছে। মুরগি মনে হয় 2টা এনেছে। মুরগির কোরমা, মুরগি ভুনা, লেগ পিস 2টা আহানার পাতে দিয়েছেন তিনি। আহানা রীতিমতো অবাক হচ্ছে আর খেয়ে যাচ্ছে। প্রতিদিন সাদা ভাত আর নুন খেতে খেতে এখন এই খাবার খেতে আহানার কেমন যেন লাগছে। খাওয়া শেষে নিজের রুমে এসে শুয়ে পড়ল সে। পরের দিন মিষ্টিদের বাসায় গিয়ে লিফটের ভেতরে বাটন 5-এ টিপ দিলে পাশে তাকিয়ে ভয় পেয়ে গেল আহানা। পাশে শান্ত দাঁড়িয়ে গেমস খেলতেছে। আহানা বুকে থুতু দিয়ে নিজেকে ঠিক করে রেগে বলল, কি এমন চোরের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি তো খেয়ালই করিনি আপনাকে, আর একটুর জন্য স্টপ করতাম। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বলল, তুমি তো আমাকে জীবনেও খেয়াল করো না। নিচের দিকে তাকিয়ে লিফটে ঢুকলে কি করে লিফটের ভেতরে মানুষ দেখবা? আহানা মুখ বাগিয়ে আরেক দিকে ফিরে গেল। লিফট থেকে নামতে গিয়ে দুজনের মাথা বাড়ি খেল দুম করে। ইস, তুমি কি ঠিক করে হাঁটতেও জানো না? আপনি জানেন বুঝি, স্টুপিড। আহানা চলে গেল। ওমা, আমি স্টুপিড? তুমি তাহলে বেয়াদব। আহানা মাথা খুঁজতে খুঁজতে মিষ্টির পাশে গিয়ে বসলো। কি হলো মিস, তোমার মাথায়? ওই আসলে বাড়ি খাইছিলাম। কার সাথে? কারোর সাথে? হুম। তাহলে জলদি গিয়ে তার মাথার সাথে আরেকটা বাড়ি দিয়ে আসো, না হলে তোমার মাথায় শিং উঠবে। আরে না, এগুলো মিথ্যা কথা। না, সত্যি বলতেছি আমি। পরশু আমার সাথে আমার ক্লাসমেট সিয়ামের মাথায় ধাক্কা লেগেছিল। এখন দেখো আমার মাথায় এক পাশ দিয়ে ফুলে গেছে, শিং উঠতেছে। আনা হেসে দিয়ে বলল, আরে এসব কিছু না। তাই নাকি মিষ্টি? তাহলে তো আরেকটা বাড়ি দিতেই হয়। আনা চোখ বড় করে শান্তর দিকে চেয়ে আছে। আমিও তো মিসকে সেটাই বলতেছি। মিস বিশ্বাসই করে না। করবে করবে, যখন শিং উঠবে তখন বিশ্বাস করবে। যান এখান থেকে। তোমার বাসা এটা? আমার মিষ্টির বাসা এটা। শান্ত গিয়ে সোফায় বসে পড়ল। আহানা গাল ফুলিয়ে মিষ্টিকে 1 ঘন্টা ধরে পড়ালো। পুরোটা সময় শান্ত মিষ্টির পাশে বসে নিউজ পেপার পড়েছে। আহানা মিষ্টিদের বাসা থেকে বের হয়ে কয়েক কদম হাঁটতেই শান্ত আহানার হাতের কবজি ধরে এক টান দিয়ে কাছে নিয়ে আসলো। আহানা ভয় পেয়ে গেল কিছুটা। ফাঁকা করিডোর, ভোরবেলা যেমনটা থাকে আর কি। শান্ত ঠোঁটের কোণে হাসি উজ্জ্বল হয়ে আছে। আহানার আত্মা কাঁপতেছে, হাত মুচড়াচ্ছে সে। শান্ত মাথা এগিয়ে এনে আহানার মাথায় এক বাড়ি দিয়ে হেসে আহানার হাত ছেড়ে দিল। যাও, তোমার জন্য তো আর আমি আমার শিং নিয়ে হাঁটাচলা করতে পারি না। পরে আমার বিয়েও হবে না। যাও এখন। শান্ত আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। আহানা হাঁ করে দাঁড়িয়ে আছে। কি বলবে, কি করবে কিছুই বুঝতেছে না সে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। শান্ত দাঁড়িয়েই আছে, তাকাচ্ছে না আহানার দিকে। আহানা শান্তর দিকে তাকিয়ে পেছন ফিরেই শান্ত এবার তাকালো। আহানা চলে যাচ্ছে। শান্ত মুচকি হাসতেছে ওর দিকে তাকিয়ে। বুয়া সকালের জন্য বুটের ডালের ভাজি, ডিম, চিকেন, মশলা আর রুটি বানিয়েছে। শান্ত সেগুলোর দিকে তাকিয়ে বসে আছে। আহানা তো এখন মনে হয় শুধু ভাত খাচ্ছে। বুয়া ভাত খাচ্ছে? বুয়া? হ্যাঁ বাবা বলেন। আমাকে পান্তা ভাত দিন তো। কি? কিন্তু কেন? কি করবেন? খাবো, কি করবো আর। না বাবা, এসব কি মজা হয়নি? অন্য কিছু বানাই দিই। না, আমি পান্তা ভাত খাবো। বুয়া শান্তর জোড়াজুড়িতে পান্তা ভাত এনে এক বাটি এনে শান্তর সামনে রাখলো। একটু নুন ছিটিয়ে দিল। শান্ত আগ্রহের সাথে এক লোকমা মুখে দিয়ে আর গিলার সাধ্য হয়নি। কেশে অনেক কষ্টে গিলল। তারপর চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। আহানার খাওয়ার স্পষ্ট ফিল করতেছে সে। সে তো মজা করে খাচ্ছিল, তাহলে আমার কাছে এটা বিষ মনে হচ্ছে কেন? বুয়া, তুমি কি এই খাবার খাও? হ বাবা। ভাত রয়ে গেলে আমি বাসায় লয়ে যাই, তারপর আমি আমার মাইয়া আর পোলা মিলে খাই। শান্তর চোখে পানি এসে গেল। মানুষ কত ফাইট করে এই দুনিয়ার প্রতিটা দিন কাটায়, আর আমরা উপর থেকে এসব দেখতেও পাই না, দেখার চেষ্টাও করি না।
আমাদের খাবারের 10 ভাগের এক ভাগ তাদের দিলেও তারা সুখে থাকতে পারতো। বাবা, কি হলো, খাবেন না? আমি যা বানাইতেছি তা অন্তত খান। না, আমার খিদে নেই, 1 কাপ রং চা পাঠাও। রং চা? রং চা? বাবা, আপনার শরীর ভালো তো? সর্দি হয়েছে? কেন, সর্দি হলে কি রং চা খায়? না বাবা, আমরা তো সর্দি হলে খাই, তাই বললাম। কফি আছে, সেটা তো সেটা সেটা বানাই। না, আমি রং চা খাবো। কি রে শান্ত, মদ কি বেশি খেয়েছিস নাকি? কি হয়েছে তোর? এসব কি উল্টাপাল্টা খাচ্ছিস? না, এমনি রিয়াজ, মন চাইলো। দেশের গরিব মানুষদের খাবার টেস্ট করা দরকার। ভাই, এসব টেস্ট করতে গিয়ে খুব খারাপ লাগে, কষ্ট হয় তাদের জন্য। শান্ত বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সূর্যটা নিচে নামতেছে, পুরো বারান্দা জুড়ে রোদ। শান্ত সিগারেট নিয়ে বারান্দায় গ্রিলে হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেটটা ধরিয়ে মুখ দিয়ে ধোয়া আকাশে দিয়ে ছাড়তেছে সে। এই অনুভূতিটা একটা শান্তির জোগায়। আচ্ছা, আহানা কি শাড়িটা পছন্দ হয়েছে? আমি শাড়ি কিনতে পারি না মা, বলো তো। তার মানে আহানা নিশ্চয়ই সেটা পছন্দ হয়েছে মা। সব সময় কোনো রিলেটিভকে শাড়ি গিফট করা হলে আমাকে নিয়ে যেত, আমি বেছে বেছে অনেক খুঁজে দিতাম। বাবা, তোমার চা। শান্ত সিগারেটটা ফেলে দিয়ে চায়ের কাপটা নিয়ে আবার তড়িৎ করে নিচে তাকালো। সিগারেট ফাঁকা রোডের উপর পড়েছে। ওই দিনের কথা মনে এসে গেল, যেদিন সে আহানার সামনে সিগারেট ফেলেছিল। চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। জীবনে রং চা খেয়েছি কিনা মনে নেই, হয়তো খেয়েছি মা থাকতে। আজ আবার খেলাম, এত বাজে স্বাদ। আর আহানা বলল কফির চেয়ে রং চা ভালো। ওর পছন্দের সাথে আমার পছন্দের আকাশ পাতাল তফাৎ। নওশাদ বাবা, শান্ত বাবার জন্য কি হয়েছে? সকালে এত কিছু বানালাম, সেগুলো রেখে পান্তা ভাত খেয়েছে, আবার এখন কফি রেখে রং চা খাচ্ছে। ও রং চা চাইলো আর তুমি দিয়ে দিলা? তুমি জানো না ওর এই সময় কফি না খেলে সারাদিন শরীর খারাপ থাকে, মাথা ব্যথার জন্য হাঁটতে পারে না। আমি কি করবো? আমাকে ধমক দিয়ে করলে রং চা খাবে। কাল নওশাদ আমাকে একটা শাড়িও কিনে দেয়নি। ওকে নিয়ে গেছিলাম শাড়ি কিনতে, হয়তো হাতে টাকা ছিল না। নে রাখ ব্লাউজ, কাল তাড়াতাড়ি আসিস কেমন? তাড়াতাড়ি আসলে ফুলের শুভেচ্ছা পাওয়া যাবে। মানে? ফুল আমাদের গায়ে ছুঁড়ে মেরে ওয়েলকাম জানাবে, আর কি। আহানা রূপার কথা শুনে ফিক করে হেসে দিল। দুম। উফ শান্ত, তোরে কে কইছিল রং চা খাইতে? কফি বাদ দিয়ে এখন মাথা ব্যথার শোধ আমার উপর দিয়ে উঠাইতেছিস? এত জোরে কেউ ঘুষি মারে? যা বাসায় ফিরে রেস্ট নে, আর কড়া করে কফি বানিয়ে খা, যা। শান্ত অপেক্ষা করছে ছুটি হলে যাবে, আহানাকে একটু জ্বালিয়ে তারপর যাবে। আহানা কৃষ্ণচূড়া ফুল গাছটার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। দাঁড়াও। আহানা চোখ বন্ধ করে নিজেকে বেকুব বলতে বলতে পেছনে তাকালো। আপনি? কি? কিছু না, যাও। আহানা মাথা ঝাঁকিয়ে জোরে হেঁটে চলে গেল। কিছু দূর গিয়ে থেমে গেল। শান্ত চোখ মুখ এমন লাগতেছিল কেন? আহানা আবারও ফিরে এসে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে মাথা চুল টানতেছে চোখ বন্ধ করে। আহানা একটু এগিয়ে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে আপনার? শান্ত চমকে মাথা তুলে তাকালো আহানার দিকে। তুমি যাওনি এখনো? না, মানে আপনাকে এমন লাগতেছে কেন, কি হয়েছে? শান্ত মাথা চুল টেনে ঠিক করে বলল, মাথা ধরেছে, সকালে কফি খাইনি, কফি না খেলে আমার শরীর খারাপ করে। বাসায় চলে যান। হ্যাঁ। শান্ত বাইকে উঠে নিচের দিকে তাকিয়ে রইল। শরীরে মনে হয় কোনো শক্তি নেই। আহানা দেখলো শান্ত জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহানা তার ব্যাগটা গাছের শেকড়ের উপর রেখে শান্তকে বলল 20 টাকা দিতে। শান্ত মাথার চুল জোরে টানতে টানতে পকেট থেকে মানিব্যাগ নিয়ে পুরো মানিব্যাগটাই আহানার হাতে ধরিয়ে দিল। আহানা 20 টাকা নিয়ে মানিব্যাগটা শান্তর হাতে দিয়ে চলে গেল। শান্ত আহানার চলে যাওয়ার দিকে তাকিয়ে গাছের শেকড়ের দিকে তাকালো। ব্যাগ রেখে গেছে, তার মানে আবার আসবে। আহানা 1 কাপ কফি নিয়ে এসে শান্তর হাতে দিল। শান্ত খুশি হয়ে সাথে সাথে পাগলের মতো গরম গরম কফি খেয়ে নিল। থ্যাঙ্কস, ওয়েলকাম।
আহানা ব্যাগটা নিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল দাঁড়াতে। কি? বাইকে ওঠো, আমি তোমাকে দিয়ে আসি। আহানা ঢোক গিলে চোখ নামিয়ে বলল, না ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি চলে গেল সে ওখান থেকে। বুকের ভেতরটা কেঁপে যাচ্ছে তার। শান্ত মুচকি হেসে হাতটা বাড়িয়ে ধরল সামনে। কতগুলো ফুল পড়ে ভরে গেছে তার হাত। গাছের মনে হয় আহানার মতো আমাকেও চিনে গেছে, তাই তো হাত বাড়াতেই ফুলগুলো এসে ভরে গেল। প্রিয়দের বাসা থেকে বেরিয়ে এবার যাব আকাশদের বাসায়, কিন্তু এ কি, সে ছেলেগুলো এখানেও রিক্সা এনে হাজির করেছে। ওরা জানে কি করে আমি এখানেও প্রাইভেট পড়াই? আহানা বাধ্য হয়ে রিক্সায় উঠল। রিক্সা আকাশদের বাসার সামনে এসে থামলো। আহানা আকাশকে পড়িয়ে বের হতে আবার দেখলো সেই রিক্সা দাঁড়িয়ে আছে, সাথে ছেলেগুলো। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? আহানা চোখ বড় করে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভাবি? কার? কিসের? ছেলেটা কাশি দিয়ে বলল, কিছু না, যান বাসায় যান, আল্লাহ হাফেজ। ছেলেগুলো নিমেষে উধাও হয়ে গেল সেখান থেকে। আহানা ভাবতে ভাবতে রিকশায় উঠল। কিছু তো গড়বড় আছে। বাসায় ফিরে ভাত বসিয়ে বই নিয়ে পড়তে বসেছে আহানা। শান্তর কথা মনে পড়ে গেল। মানুষ শুধু ওষুধ খেলে অসুস্থ হয়ে যায়, আর এই ছেলেটা কফি না খেলে অসুস্থ হয়ে যায়। আজব ব্যাপার। কয়েক মাস আগে আহানা বাসার সামনে উঠানটায় মরিচের বিচি ফেলেছিল। সেখানে গাছ উঠেছে 3টা। সেই গাছের 3টার মধ্যে একটাতে মরিচ ধরেছে অনেকগুলো। আজকে উঠানে সে মরিচ গাছ থেকে আহানা একটা মরিচ এনে ভাত নিয়ে খেতে বসলো। তার হাতে করা গাছের মরিচ, স্বাদই আলাদা। ঝাল নেই, কিন্তু ঝাঁজ আছে। খাওয়া শেষে সব গুছিয়ে শুয়ে পড়ল সে। পরদিন সকাল সকাল আবার বের হলো মিষ্টিকে পড়াতে। শান্তর বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। আহানাকে দেখে কফিটা তাড়াতাড়ি শেষ করলো। আহানা মিষ্টিদের বাসায় ঢোকার সময় শান্তর বাসার দিকে তাকিয়ে দেখলো সে দরজার বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে, তাও ওর দিকে তাকিয়ে। ডাহা মিছা, এটা আমি জানি, ফোনে কথা বলার অভিনয় করতেছে। আহানা কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেল। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতেই আবার শান্তর সামনে এসে দাঁড়িয়ে গেল, আপনার শরীর কেমন আছে? ভালো। আচ্ছা। আহানা কি বলবে আর ভেবে না পেয়ে আরেকদিকে ফিরে চলে গেল। শান্ত আর কিছু বলল না। আহানার সামনে আসলে মুখ দিয়ে কোনো কথা বের হয় না তার। নওশাদ, সূর্য, রিয়াজ আর শান্ত হলুদ পাঞ্জাবি পরেছে, ইয়েলো স্কার্ট। রোডে 4জন বের হতেই সবাই হা করে চেয়ে রইল। নওশাদের বাইকে রিয়াজ উঠেছে আর শান্তর বাইকে সূর্য। 4জনে ভার্সিটিতে এসে কাজে লেগে গেল। আহানা শাড়ির কুচি ঠিক করতেছে। রূপায়ের মাঝে 24 বার ফোন করেছে তাড়াতাড়ি আসতে, না হলে ফুলের শুভেচ্ছা পাবে না। আহানা তাড়াতাড়ি করে কুচি ঠিক করে চুল ছিঁড়ে দৌড় দিল। না কোনো মেকআপ, না কোনো স্টাইল। সাদা মাটা একটা মেয়ে, গায়ে নীল শাড়ি জড়িয়ে রোড দিয়ে হেঁটে যাচ্ছে। আহামরি লাগতেছে না, তাও রোডের সবাই ওর দিকেই চেয়ে আছে, কারণ ঢাকায় এই বেশি কোনো মেয়েকে তেমন দেখা যায় না। শাড়ি পরলে অন্তত লিপস্টিক হলেও ঠোঁটে থাকে তাদের, কিন্তু আহানা সেরকম কোনো সাজই দেখেনি, তাই সবাই কিছুটা অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো যেমন ঝিকমিক করতেছে আহানার, কানের দুল, গলার সেট ভারী মানিয়েছে তাকে। একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিল আহানা। একটু দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল গ্লাসে। একটু লিপস্টিক হলে কতই না ভালো লাগতো। মুখটা কালো করে আবারও হাঁটা ধরল সে। দে শান্ত, ঝুড়িটা আমাকে দে। তুই ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে থাক, আমি ওকে বললে ঝুড়ির সব ফুল ঢেলে দিবি। কিন্তু কার উপর? আরে প্রিন্সিপাল স্যারের উপর। আর কার? তোর রূপার? যা, কি বলিস? শান্ত নওশাদকে ঝুড়িটা দিয়ে ভার্সিটির গেটের দিকে গেল। আহানা আসতেছে। শান্ত এদিক ওদিক তাকাতে তার চোখ আটকে গেল তার। আহানা হেঁটে আসতেছে দূর থেকে, তাকে দেখা যাচ্ছে। গায়ে তার দেওয়া নীল শাড়িটা, খোলা চুল, আর কিছু কোনো সাজ নেই। তাও শান্ত হা করে চেয়ে আছে তার দিকে। ও ওয়াও! কি? ও ও কি? ওকে কি বলতেছিস শুনি না। ওকে বললি? আহানা শান্তর দিকে একবার তাকিয়ে ভিতরে চলে গেল। নওশাদ ভাবলো প্রিন্সিপাল স্যার আসছে। সব ফুলের ঝুড়ি, সব ফুল আহানার গায়ে ঢেলে দিল। আহানা থেমে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে উপরের দিকে তাকালো। ফুল পড়েই যাচ্ছে, থামাথামি নেই। এক ঝুড়ি ফুলের পাপড়ি তো কম না।
শান্ত আহানার দিকে তাকিয়ে রোবট হয়ে গেছে। নওশাদ চোখ ডলে দেখলো এটা আহানা। ইস, শান্ত, এটা তোর প্রিন্সিপাল। বেয়াদ্দপ, এক ঝুড়ি ফুল নষ্ট করলি। শান্তর এবার হুশ আসলো। এবার এগিয়ে এসে বলল, আমি কি ওকে ওকে বলেছিলাম? তুই ঢেলেছিস কেন? তুই ও বলে কি যেন বলেছিলে, আমি ভাবলাম ওকে বলেছিস। তোর মাথা। আরে সব ফুল তোমরা নষ্ট করলা। নওশাদ আমার গায়ে দেওয়ার জন্য কোনো ফুল রাখনি তুমি? না বেবি, কে বলল? নওশাদ উপর থেকে নেমে আহানার সামনে থেকে ফুল কুড়িয়ে রূপার গায়ে মারল। থ্যাংক ইউ। এক মিনিট আহানা, এই শাড়িটা তো আমি কাল মার্কেটে পছন্দ করেছিলাম। তোর খালা এটা পেল কই? জানি না তো। যাই হোক, এরকম হয়ে এসেছিস কেন? একটু লিপস্টিকও দিস নাই? মরা মরা লাগতেছে, এদিকে আয়। রূপা আহানার হাত ধরে নিয়ে গেল। শান্ত এখনো ওদিকে তাকিয়ে আছে। নওশাদ ঝুড়ি ওর হাতে ধরিয়ে দিল, বলল, আরেক ঝুড়ি ফুল আনতে। শান্ত ঝুড়িটা নিয়ে নওশাদকে বকতে বকতে চলে গেল। রূপা খুব সুন্দর করে আহানার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। ব্যাস, এবার তোকে খুব সুন্দর লাগছে। শান্ত দোকানদারকে ফুলের ঝুড়ি দিয়ে বলল, ফুলের পাপড়ি ভর্তি করে দিতে। পাশে তাকিয়ে দেখলো ছোট্ট একটা মেয়ে হাতে টিপ নিয়ে বিক্রি করতেছে। শান্ত মুচকি হেসে এক পাতা নীল টিপ কিনে নিল তার থেকে। টিপ পকেটে ঢুকিয়ে আবারও ভার্সিটিতে ফিরে গেল ঝুড়ি হাতে নিয়ে। আহানা আর রূপা ক্যাম্পাসে দাঁড়িয়ে ভার্সিটির ডেকোরেশন দেখতেছে। শান্ত দূরে দাঁড়িয়ে আহানাকে দেখে যাচ্ছে। কি রে ভাই, তুই এত কামচোর হলি কবে থেকে? স্টেজটা ঠিক করার দায়িত্ব তোর ছিল না? এরকম ড্যাব ড্যাব করে ওইদিকে কি দেখছিস তুই? নওশাদ পেছন থেকে ফিরতে যেতেই শান্ত ওকে ঘুরিয়ে নিয়ে গেল। স্টেজ ঠিক করি, চল স্টেজ ঠিক করি। আহানা তুই বাইরে থাক, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ঠিক আছে। আহানা কি যেন ভেবে কৃষ্ণচূড়া গাছটার নিচে গেল। কয়েকটা ফুল নিয়ে কানে গুজলো। লেকের কাছে গিয়ে পানিতে উকি দিয়ে নিজেকে দেখে হাসলো সে। হঠাৎ পানিতে শান্তর প্রতিছবি দেখতে পেয়ে ভয় পেয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে পড়লো আহানা। একটা জিনিস বাকি রয়ে গেছে। কি? শান্ত আঙুল উঠিয়ে আহানার কপাল ছুঁয়ে দিল। আহানা কপালে হাত দিয়ে লেকে দেখতে যেতে শান্ত ধরে আটকালো আহানাকে। তারপর নিজের হাতের ঘড়িটা আহানার সামনে নিয়ে হাত বাঁকিয়ে ধরল। আহানা স্পষ্টভাবে নিজেকে শান্তর ঘড়ির কাছে দেখছে। একটা টিপ তার কপালে, এটারই কমতি ছিল। আহানা নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। শশী ম্যাম অবাক হয়ে বললেন, আজ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর মাস্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট দেখে মনে হচ্ছে হিমু আর রূপা। ছেলেরা হলুদ আর মেয়েরা নীল, বা কম্বিনেশনটা নাইস। শান্ত হেসে মাথা চুলকাচ্ছে। আইডিয়াটা তারই ছিল। কি রে আহানা, টিপ পেলি কই? ওই আসলে, আচ্ছা বাদ দে, চল সিটে বসি, এখন অনুষ্ঠান শুরু হবে। আহানা সিটে বসতেই পাশে শান্ত এসে বসে গেল। আহানা চোখ বড় করে উঠে গেল সাথে সাথে। রূপা আবার ওর হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, কি করছিস? আর জায়গা পাবি না, চুপচাপ বসে থাক। শান্ত ভাই, তোমার সখী না কই? পার্লারে সাজতেছে। নওশাদ পানি খাচ্ছিল। শান্তর কথা শুনে মুখ থেকে পানি সব ফেলে দিল। ওর কাশি উঠে গেছে। রূপা ওর পিঠে হাত বোলাতে বোলাতে বলল, শান্ত ভাই। আরে আমি কি করব? অনুষ্ঠান শেষ হওয়ার পথে আরো এখনো সাজতেছে। ভাই রে ভাই, যে হারে সাজতে গেছে মনে হয় আজ কারো বিয়া। শান্ত আহানার দিকে একবার এবং বাহানায় তাকাচ্ছে। আহানার রূপার সাথে কথা বলতেছে। তার খেয়াল নেই তার পাশে একটা মানুষ তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে সে কখন থেকে। ওরে ওরে, জরিনা এসা পড়ছে। শান্ত চোখ বড় করে পাশে তাকালো। এলেনা নায়িকাদের মতো এন্ট্রি নিচ্ছে। সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে। মনে হয় সে ভার্সিটিতে নয়, কোনো বিয়ে বাড়িতে এসেছে। হাতা কাটা ব্লাউজ, যে শাড়ি পরেছে মনে হয় এখনই খুলে যাবে। শান্তর পাশ থেকে রিয়াজকে উঠিয়ে সে বসে পড়ল। তোমার পাশে এই মেয়েটা কি করে? তোমার জন্য কি আর জায়গা ছিল না? বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে? কিউট। আরে আহানা আজকে শাড়ি পরেছে দেখছি। তা তুমি কি ম্যাচিং করে কিছু করতে জানো না? ব্লাউজের রং এত হালকা আর শাড়ির রং গাঢ়। তোমাকে যে একটা খ্যাত লাগতেছে, তুমি জানো? কোথা থেকে এরা উঠে আসে? স্টাইল
বলতে কিছু জানে না এরা। আহানা এলিনার কথায় কষ্ট পেল, তাই চুপচাপ উঠে চলে গেল ভার্সিটি থেকে। এলিনা, কথা সংযত করে রাখো তো। এখন এই মেয়েটার জন্য তুমি আমাকে শিখাতে আসবে আমার কেমন করে কথা বলা উচিত? ভুলে যেও না, এই মেয়েটা তোমাকে একদিন চড় মেরেছিল। আহানা চোখের পানি ধরে রাখার চেষ্টা করতে করতে চলে যাচ্ছে। শান্ত উঠে চলে গেল সেদিকে। এলিনা, তুমি নিজেকে কি মনে করো? তুমি বিশ্ব সুন্দরী? তোমাকে যে ফকিন্নির মতো লাগতেছে তা আমরা কি বলেছি? ও শ্যাট আপ রূপা, পার্লারের সাজ তোমাদের মতো ফকিরটা কি করে চিনবে? ও রিয়েলি? তুমি এমন ভাব করতেছো যেন তুমি একাই পার্লারে সাজছ। আমরা তো জানি না কিছু। আহানা দাঁড়াও। আহানা চোখ মুছে পেছনে ফিরে তাকালো। কি? সরি। কেন? আসলে আমি তোমাকে শাড়িটা দিয়েছিলাম, আর আমার এটা খেয়াল রাখা উচিত ছিল। কাউকে শাড়ি দিলে তার সাথে শাড়ির অন্য সব প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হয়। মানে, আপনি এই শাড়িটা দিয়েছেন? হুম। কিন্তু কেন? আমাকে দয়া দেখাতে কে বলেছিল আপনাকে? কেন দয়া দেখালেন? আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি, কারো কোনো দয়ার প্রয়োজন নেই আমার। শাড়ি পরতেই হবে এমন তো কোনো কথা ছিল না। আমার তো নীল জামা ছিল, ওটা পরে আসতাম আমি। আপনাকে কে বলেছে এরকম দয়া দেখাতে? লাগবে না আমার কারো দয়া। যে দয়াতে আরো বেশি অপমানিত হতে হয় সে দয়া আমার লাগবে না। অহনা চোখ মুছতে মুছতে চলে গেল। শান্ত আজ নিজের উপর খুব রাগ উঠতেছে। কেন আমি শাড়ির সাথে ম্যাচিং করে একটা রেডিমেড ব্লাউজ কিনে দিলাম না? আহানা সোজা বাসায় ফিরল। গলার সেটা আর কানের দুল খুলে ছুঁড়ে মারলো ফ্লোরে। শাড়িটাও খুলে ফেললো সে। আমার আগেই বোঝা উচিত ছিল, যার এই দুনিয়াতে মা বাবা বলে কেউ নেই, খালা আসবে কই থেকে? সূর্য, তুই শান্তকে দেখেছিস? না তো। শান্ত বাসায় ফিরে গেছে মনে হয়। এলিনা আহানাকে যা তা কথা শোনাইলো ওর গায়ে লাগছে। ওর গায়ে লাগছে কেন? নওশাদ, শান্ত আহানাকে পছন্দ করে মেবি। আমারও তাই মনে হচ্ছে। আহানা মুখ ধুয়ে রেডি হয়ে পিউদের বাসায় গেল পড়াতে। রূপা কল করেই যাচ্ছে, আহানা রিসিভ করে বলল পরে কথা হবে। আর কিছু বলার সুযোগ দেয়নি ওকে। লাইন কেটে ফোন ব্যাগে রেখে দিল। বাসায় ফিরে চালের ছোট বালতিটা ঢাকনা খুলে দেখলো 2 কি 3টা চাল পড়ে আছে। ইস, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, চাল শেষ, এখন কি খাবো? হাতে তো টাকাও নেই। অবশ্য কাল মিষ্টির মা বেতন দিবে, কিন্তু সেই 2000 টাকা তো তারেক আঙ্কেলকে দিয়ে দিতে হবে। ধুর। পানি আর একটা বিস্কিট খেয়ে শুয়ে পড়ল সে। পরের দিন মিষ্টিদের বাসায় আসতেই দেখলো শান্ত আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। আহানা চোখ নামিয়ে চলে যেতে নিতেই শান্ত গিয়ে পথ আটকালো। আহানা, সরি, আমি তোমাকে দয়া দেখানোর জন্য শাড়িটা দিই নাই। আমি জাস্ট চেয়েছিলাম। আহানা শান্তকে আর কিছু বলতে না দিয়ে মিষ্টিকে পড়াতে চলে গেল। শান্ত হাত নিয়ে দেওয়ালে ঘুষি মারলো একটা। রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। সিগারেট 1 প্যাকেট নিয়ে ফ্লোরে বসে সিগারেট খাওয়া শুরু করলো একের পর এক। আহানাকে মিষ্টির মা 2000 টাকা দিলেন। সে বাসা থেকে বেরিয়ে হেঁটে বাসায় এসে ভাবলো তারেক আঙ্কেলকে 1800 টাকা দিব, বাকি 200 টাকা দিয়ে চাল আর ডাল কিনবো। না হলে আজ না খেয়েই থাকতে হবে। আগে দেখি 1800 টাকা দেখে যদি তারেক আঙ্কেল চিল্লাচিল্লি করে তাহলে বাকি 200 টাকাও দিয়ে দিব। আহানা 1800 টাকা নিতে তারেক রহমানের বাসায় আসলো। কলিং বেল চাপতেই তারেক রহমান দরজা খুলে দেখলেন আহানা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আঙ্কেল, মাফ করবেন, আমার কাছে 1800 টাকা আছে। আমি বাকি 200 টাকা কয়েকদিন পরের মধ্যেই দিয়ে দিব। এগুলো রাখেন এখন আপাতত। টাকা? কিসের টাকা? তোমার টাকা তো রফিকুর রহিম দিয়া দিছে, তোমার আর দিতে হবে না। মানে, রফিকুর রহিম কে? না, আসলে জানি না। আশি বলল তোমার রিলেটেড। দেখুন, আমার কোনো রিলেটেড নেই। আপনি জানেন আমি অনাথ। তাহলে টাকা কি দিছে সত্যি করে বলেন। শাহরিয়ার শান্ত নামে একটা ছেলে দিছে। আহানা সাথে সাথে বেরিয়ে গেল সেখান থেকে। সোজা শান্তর বাসায় গিয়ে গেল রাগে গজগজ করতে করতে। শান্ত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে জুতার ফিতা লাগাচ্ছে সোফায় বসে। আহানা দরজায় নক করতেই বুয়া গিয়ে দরজা খুলল। আহানা বুয়াকে পাশ কাটিয়ে সোজা ভেতরে চলে গেল। শান্ত সোফায় বসে ছিল তখন। আহানাকে দেখে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে দয়া দেখানোর? আমি বলেছি আমাকে সাহায্য করুন। একবার শাড়ি, একবার বাসা ভাড়া। দান করতে হলো ফুটপাতের লোকদের করেন,
আমি মানা করছি নাকি? আমাকে দয়া দেখান কেন? লাগবে না আপনার টাকা। আমাকে সবাই ফুটপাতের মনে করে। একজন বলে বুয়ার কাজ করতে, আরেকজন বলে আল্লাহর রাস্তায় টাকা বস্ত্র দিয়ে সাহায্য করে। আমি আজ পর্যন্ত নিজের ভার নিজে বহন করে এসেছি, কারোর থেকে কোনো টাকা দয়া হিসেবে নিইনি। সো প্লিজ আমাকে আর এসব দয়া দেখাবেন না। না খেয়ে মরে যাব, তাও কারোর দয়া নিব না। আহনার তার হাতে 2000 টাকা শান্তর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। বুয়া হাঁ করে তাকিয়ে আছে। শান্তর মতো রাগী ছেলে এরকম চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা এত কথা শুনিয়ে গেল, তাও কিছু বলল না।